একটা ইসলামিক নেটোর ফর্মুলেশন অলরেডি শুরু হয়ে গেছে। যখন সারা পৃথিবী আপনাকে ব্যস্ত রেখেছে ইরান আমেরিকার যুদ্ধে, আর এক বোকার দল মনে করে ইসরায়েল সারা পৃথিবী কন্ট্রোল করে, সত্যটা হলো আমেরিকা এবং ইরানের যুদ্ধ একদিনে শেষ হোক অথবা 6 মাসে শেষ হোক, মিডল ইস্টের নেতৃত্ব যাচ্ছে তুর্কিয়া এবং সৌদি আরবের হাতে। আপনি ইজিপ্টের ঐতিহাসিক অক্টাগন প্রজেক্ট বলেন, অথবা আপনি সিরিয়ার নিয়ন্ত্রণ যে এখন তুর্কি এবং সৌদি আরব করছে তার কথা বলেন, অথবা আপনি 2023-এ যে ঐতিহাসিক অ্যালায়েন্স হয় সৌদি আরব এবং ইরানের মধ্যে ইকোনমিক এবং মিলিটারিলি, সেই জায়গাটা থেকে আপনি নজর রাখেন, আপনি বুঝতে পারবেন সত্যিকার অর্থেই পৃথিবীতে যারা মিডল ইস্টে আছে অথবা যারা মিডল ইস্টের কাছাকাছি যে মুসলিম মেজরিটি দেশগুলো, তারা এখন ঐক্যবদ্ধ হচ্ছে ইকোনমিক এবং মিলিটারি অ্যালায়েন্সের জন্য। সৌদি আরবের যে সাম্প্রতিক মেরিটাইম মিলিটারি অ্যালায়েন্স, এটা আসলে হুতিদের বিরুদ্ধে, ইরানের স্বাধীনতার বিরুদ্ধে না। এবং এই তাৎপর্যপূর্ণ ঘটনা এবং অ্যালায়েন্স গুলো ইন্ডিকেট করে মধ্যপ্রাচ্যের নতুন ক্ষমতা পুরোপুরি যাচ্ছে তুর্কি এবং সৌদি আরবের হাতে। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করবো কিভাবে 7টি মুসলিম মেজরিটি কান্ট্রি একসাথে আসছে ইকোনমিক এবং মিলিটারি কোঅপারেশনে, যেটা মুসলিম বিশ্বের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে নতুন করে লিখবে। ঠান্ডা মাথায় বোঝেন, আপনি যখন দুনিয়া বুঝবেন দেখবেন মুসলমানরা উপরে উঠতেছে। আপনি যখন খালি ফেসবুক স্ক্রল করবেন আশেপাশে, আরে পায়ের নিচে মাটি নেই, পায়ের নিচে মাটি নেই, মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে, ইসরায়েল সব শেষ করে ফেলতেছে, এটা মনে হবে। শয়তানের আশপাশা, স্ক্রোলিং বন্ধ করেন, ঠান্ডা মাথায় পুরো জিনিসটা চিন্তা করেন, মুসলমানরা কোথায় আছে, কোথায় যাচ্ছে, কোথায় ছিল। তখন আপনি দেখবেন যে মুসলমান কান্ট্রিগুলো সব এক জায়গায় আসতেছে। আর এইদিকে যে ইসরায়েল, এখানে হচ্ছে এইদিকে ইসরায়েলের অবস্থা হচ্ছে জঘন্য। ইসরায়েলের অবস্থা জঘন্য। বাট ইসরায়েলের অবস্থা জঘন্য বোঝার থেকে আপনাকে বুঝতে হবে যে পুরা ম্যাপে ইরান আমেরিকা সংঘর্ষে কিভাবে পুরা ম্যাপটা, এবং সিরিয়াতে বাশার আল আসাদ চলে যাওয়ার পরে কিভাবে পুরা ম্যাপটা টার্কি এবং সৌদি আরব আসলে নিয়ন্ত্রণ করতেছে, এবং তার সাথে সমস্ত মুসলিম অ্যালায়েন্সরা করতেছে। প্রত্যেকটা বড় বড় ঘটনা ওইদিকে নিয়ে যাচ্ছে। থাকেন আমার সাথে, থাকেন। 1 নম্বর আসেন আমার টার্কি নিয়ে আলাপ করি একটু। আজকে থেকে 20-30 বছর আগে পুরো পৃথিবীর জিডিপির তুলনায় টার্কি নিয়ন্ত্রণ করতো 1%, এখন করে 2.2%। দ্যাট ইজ সিগনিফিকেন্ট গ্রোথ। টার্কির ইকোনমি এত বেশি গ্রো করতেছে এবং আমেরিকা থেকে স্বাধীন হওয়ার চেষ্টা করতেছে, এই জন্যই লিরার দাম কমতেছে। যারা টার্কির ইকোনমি ফলো করেন অনেকে বলেন ভাই লিরার দাম তো কমতেছে। লিরার দাম কমতেছে কারণ টার্কি হিস্টোরিক্যালি আমেরিকা এবং ব্রিটেনের যেই ফাইন্যান্সিয়াল যন্ত্রগুলো ছিল, ইকোসিস্টেমগুলো ছিল, ওই ইকোসিস্টেমগুলোর দ্বারা সারাউন্ডেড ছিল। যখন টার্কি অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার চেষ্টা করতেছে, দে নিড টু পে আ হেভি প্রাইস, এবং ওইটার পার্টটাই হচ্ছে গিয়ে লিরার দাম কেন কমতেছে। সো লিরার দাম কমার সাথে টার্কির যে অর্থনৈতিক স্বাধীনতা সেটা সম্পূর্ণভাবে জড়িত। দে আর পেইং আ হেভি প্রাইস। টার্কি ইজ এ ইকোনমিক ওয়ার। কাদের সাথে? ব্রিটিশ এবং আমেরিকার যে বড় বড় যন্ত্রগুলো আছে, অর্থনৈতিক যন্ত্রগুলো আছে, ব্ল্যাক রক, ভ্যানগার্ড, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, সবার সাথে। দ্যাট ইজ বাই লিরার দাম কমতেছে। বাট ইন রিয়ালিটি আপনি যদি খেয়াল করেন যে টার্কি এখন বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার প্রতি বছর বিলিয়নের উপরে করে বাড়তেছে, মানে গ্রোথই হচ্ছে বিলিয়নের উপরে। তারা কি পরিমাণ অস্ত্র পুরা মিডল ইস্টে এবং সারা পৃথিবীতে 150টার বেশি দেশে তারা ড্রোন বিক্রি করতেছে। অলরেডি তারা ICBM তৈরি করে ফেলছে। অর্থাৎ দে আর বিকামিং দ্য নিউ মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। একসময় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ছিল কার কাছে? খালি রাশিয়ার কাছে, আমেরিকার কাছে ইত্যাদি। কিন্তু এখন মুসলমানদের জন্য মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের একটা বিশাল অংশ তৈরি হইতেছে টার্কিতে এবং পাকিস্তানে। পার্টিকুলারলি টার্কিতে। টার্কি যখন ইরানের থেকে মানুষজন বুঝলো যে এইখানে US বেসগুলা কান্ট্রিগুলোকে কোনো প্রোটেকশন দিচ্ছে না, তখন সবাই আসলে আর USA এবং রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনতেছে না, তারা বিশাল পরিমাণে অস্ত্র এবং সৈন্য নিতেছে টার্কি থেকে এবং পাকিস্তান থেকে। উইচ মিনস তাদের মধ্যে মিলিটারি অ্যালায়েন্স অনেক বেশি বাড়তেছে, এবং মিলিটারি মুসলমানদের একটা বড় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এবং তার যে রিসোর্স, তার যে সাপ্লাই চেইন ম্যানেজ করার জন্য টার্কি খুবই ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক পজিশনে আছে। তারপরে আপনি যদি দেখেন যে টার্কি এবং সৌদি আরব পুরোপুরি সিরিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নিছে। সিরিয়া হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল প্যালেস্টাইনকে স্বাধীন করার জন্য। আমি আবারও বলি, সিরিয়া সবচেয়ে ক্রিটিক্যাল। সিরিয়া এবং ইজিপ্টের কথা একটু পরে আসতেছি, সবচেয়ে ক্রিটিক্যাল যখন সেটা প্যালেস্টাইনের স্বাধীনতার প্রশ্ন আসে। এই জন্য সিরিয়ায় বাশার আল আসাদ চলে যাওয়া শুধু ওই দেশের মুসলমানদের জন্য অনেক বড় একটা স্বাধীনতার বিষয় না, বরং প্যালেস্টাইনের স্বাধীনতার পথেও এক পথ আগায় যাওয়া। আপনি প্রশ্ন করতে পারেন, সিরিয়ার প্রধানমন্ত্রী যে সারা, সে যে আসলে আমেরিকার দাস না, সে যে আসলে টার্কি এবং সৌদি আরবের কথা শুনে, আপনি এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার সবচেয়ে সহজ বুদ্ধি হইলো আপনি দেখেন ওদেরকে সবচেয়ে বেশি অর্থনৈতিক সাপোর্ট কারা দিচ্ছে, দেখেন ওদের মিলিটারি কাদের পক্ষে কাজ করতেছে। এখন পর্যন্ত সিরিয়ার বাউন্ডারিতে যতগুলা কনফ্লিক্ট হয়েছে, প্রত্যেকটা কনফ্লিক্টে টার্কি ওদেরকে ফুল সাপোর্ট দিছে ইসরায়েলের এগেনস্টে, প্রত্যেকটা কনফ্লিক্টে।
তার মানে হইলো সিরিয়ার মিলিটারি কন্ট্রোল করতেছে টার্কি, সিরিয়ার অর্থনীতিতে সবচেয়ে বেশি ইনভেস্ট করতেছে হচ্ছে সৌদি আরব এবং কাতার। 3 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে তুর্কিয়া যখন প্রথম নেটোতে জয়েন করে, নেটোর অনেক নাক উঁচা জার্মানরা ছিল, ফ্রেঞ্চরা ছিল, এরা পছন্দ করতো না, কি ফালতু এই সব, মুসলিম মেজরিটি কান্ট্রি, এগুলো আমরা পছন্দ করি না, এরকম একটা ভাব ছিল। এখন তুর্কিয়া হচ্ছে গিয়ে নেটোর সৈন্যের সংখ্যার দিক থেকে নেটোতে সবচেয়ে বড় সৈন্য এখন হচ্ছে গিয়ে তুর্কিয়া দেয়। তুর্কিয়ার ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মিলিটারি হচ্ছে গিয়ে, নেটোর ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মিলিটারি হচ্ছে গিয়ে তুর্কিয়া। এবং আপনি যদি খেয়াল করেন রাশিয়ার সাথে যখন নেটোর সংঘাত আরো বাড়তেছে, খেয়াল করেন এখানে সবচেয়ে স্ট্র্যাটেজিক্যালি পজিশনকে হিস্টোরিক্যালি তুর্কিয়া। ওয়াই? বিকজ দে আর দ্য নেগোসিয়েশন পয়েন্ট। তুর্কি আর এরদোগানের সাথে একই সাথে পুতিনের সম্পর্ক ভালো, তারা কমিউনিকেট করতে পারে, আবার একই সাথে তারা নেটোর সাথে ডেফিনেটলি বসতে পারে। সো তুর্কিয়া ইজ ইন আ ভেরি স্ট্র্যাটেজিক পজিশন টু বিকাম আ সুপার পাওয়ার। তো তুর্কিয়া ইজ ইন আ ভেরি স্ট্র্যাটেজিক পজিশন টু বিকাম আ রিজনাল সুপার পাওয়ার, কারণ তারা পৃথিবীর হিস্টোরিক্যালি অনেকগুলা পার্টকে, গুরুত্বপূর্ণ মহাদেশকে তারা কানেক্ট করে। এবং এখন তুর্কিয়া জেগে উঠতেছে আবার 100 বছর পরে, যেখানে তুর্কিয়া মুসলিম বিশ্বের সাথে কোয়ালিশন করে তারা নেটোতে আধিপত্য বিস্তার করতেছে। দেখেন রাশিয়া ইউক্রেন ওয়ারের মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল মিটিংগুলা, নেগোসিয়েশনগুলা কোথায় হয়েছে? তুর্কিয়াতে। ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি প্রেস করে কোন মুসলিম শাসককে? এরদোগান এবং এমবিএসকে। এবং তুর্কি এবং সৌদি আরবের যে আল হিজাজ রেলওয়ে যেটা করার চেষ্টা করতেছে, তুর্কিয়া থেকে স্টার্ট হবে সিরিয়া হয়ে সেটা আসবে মদিনাতে, রাইট? সেটা আসবে মদিনাতে। এই যে জিনিসটা, এটা খালি একটা রেলওয়ে না, এটা একটা বিশাল ইকোনমিক করিডোর হবে। এবং এই ইকোনমিক করিডোর মুসলিম বিশ্বের সবচেয়ে সিগনিফিকেন্ট এবং সিম্বলিক কোয়ালিশনের সিম্বলিক করিডোর একটা। কারণ হিস্টোরিক্যালি কিন্তু তুর্কি এবং সৌদি আরবের সাথে একটা টেনশন ছিল, সেই টেনশন থেকে কিন্তু তারা যে কমপ্লিটলি বের হয়ে আসছে, সেই ক্ষেত্রে এই যে আল হিজাজ রেলওয়ে, এটা শুধু একটা জাস্ট একটা রেলওয়ে না, বরং এটা একটা সিগনিফিকেন্ট অ্যালায়েন্সকে ইন্ডিকেট করে, বোথ ইকোনমিক এবং মিলিটারি অ্যালায়েন্সকে ইন্ডিকেট করে। 2 নাম্বার আমরা আলাপ করব সৌদি আরবকে নিয়ে। দেখেন সৌদি আরবের সাথে ইয়েমেন কেন্দ্রিক একটা কনফ্লিক্ট ছিল ইরানের, বেশ কয়েক বছর যুদ্ধ হয়েছে, কিন্তু 2023 সালে একটা সবচেয়ে সিগনিফিকেন্ট ঘটনা ঘটছে। সেই ঘটনাটা হচ্ছে যখন সৌদি আরবের সাথে ইরানের একটা অ্যালায়েন্স হয়, ইকোনমিক এবং মিলিটারি অ্যালায়েন্স, যেটার পিছনে তুর্কিয়া এবং চায়নার একটা অনেক বড় হাত ছিল। বলে রাখি, চায়না এখানে কি চায়? চায়না চায় একটা মিডল ইস্ট যেটা স্টেবল, যেখানে সে ব্যবসা করতে পারে। চায়নার আগ্রহ ব্যবসায়, চায়না তার ইকোনমিক যে ডেভেলপমেন্ট সেটার জন্য তারা একটা স্টেবল ফাংশনিং মিডল ইস্ট চায়। সো এখানে চায়নার স্বার্থ আছে যেন এখানে যুদ্ধ না হয়, এবং ডেফিনেটলি চায়না এখানে এতগুলা ইউএস বেস থাকুক। সো সেই জায়গাটা থেকে সৌদি আরবের সাথে ইরানের যেই কনফ্লিক্টটা বন্ধ হয়েছে 2023 সালে, সেইটা একটা বিশাল কারণ কেন ইউএসএ এবার ইরানের সাথে পারতেছে না। ইরানের সাথে এবার সৌদি আরব যে, ইরানের সাথে এবার ইউএসএ যে ভালো কিছু করতে পারতেছে না, এটা বিশাল কারণ হচ্ছে সৌদি আরবিয়া এবং কাতার। ওয়াই? সৌদি আরব এবং কাতার বারবার একটা দেয়াল তৈরি করে রাখছে যে আপনি ওইখানে যদি বেশি আক্রমণ করেন, যদি পুরা রিজনে যুদ্ধ ছড়ায় পড়ে, তখন কিন্তু আমরা যে ইনভেস্টমেন্ট কমিট করছি ইউএসএতে, সেইটা করতে পারবো না। এটার প্রমাণ কি? এখন পর্যন্ত 3 বার ডোনাল্ড ট্রাম্প বলছে ইরানের একদম ধ্বংস করে ফেলবো, তারপরের দিন সকালে বলছেন না, ধ্বংস করবো না। কেন? কারণ আমি এমবিএস এর সাথে কথা বলছি, আমি কাতারের আমিরের সাথে কথা বলছি, ওরা বলতেছে এই জিনিসটা বুদ্ধিমানের কাজ হবে না। তারপরে আবার নেগোসিয়েশন শুরু হয়। মিনিং তারা কনফ্লিক্টে যায়, কিন্তু তারা জানে যে তারা এখানে তার রিজনাল প্লেয়ারদের সাথে সম্পর্ক খারাপ করতে পারবে না। দিস ইজ হাউ সৌদি আরব হোয়াইট হাউসে এখন একটা বিগার ইনফ্লুয়েন্স দেন এইপ্যাক। জিউদের এখন যতটুকু ইনফ্লুয়েন্স আছে হোয়াইট হাউসের উপরে, তার থেকে বেশি ইনফ্লুয়েন্স আছে সৌদি আরবে। এবং সৌদি আরব এটা অর্জন করছে তার ডিপ্লোম্যাটিক এবং ইকোনমিক লেভারেজ এবং স্ট্রেংথ দিয়ে। যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হইলো এবং প্রথম ভিজিট করলো মিডল ইস্টে, তখন কিছু বোকা মুসলমান গালাগালি করছে যে আরবরা আমেরিকার দাস, কোটি কোটি ডলার দিচ্ছে, ওই ডলার দিয়া আমার প্যালেস্টাইনের মানুষদেরকে হত্যা করা হচ্ছে। তারা এটা বোঝেই নাই যে এর আগের 40 বছর আরবরা প্রচুর পরিমাণে টাকা প্যালেস্টাইনে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্যালেস্টাইন মুক্ত হয় নাই, প্যালেস্টাইন স্বাধীন হয় নাই, ইসরায়েলি আগ্রাসন কমে নাই। কেন? কারণ ইসরায়েল আমেরিকার সাথে এমন একটা বন্ধুত্ব তৈরি করছে, ওই বন্ধুত্বের কারণে সৌদি আরব সহ যত কান্ট্রি যত সাপোর্টে প্যালেস্টাইনকে দেওয়ার চেষ্টা করতো, এটা কাজ করতো না। এই জন্য আরবরা চিন্তা করছে যদি আমরা সরাসরি আমেরিকার সাথে
এত শক্তিশালী বন্ধুত্ব তৈরি করতে পারি যে এই বন্ধুত্বের কারণে তারা ইসরায়েলের বন্ধুত্বটাকে ছেড়ে দেয়, স্যাক্রিফাইস করে, তখন আমাদের প্যালেস্টাইনও স্বাধীন হইলো এবং আমাদের রিজনাল পাওয়ারও বাড়লো এবং আমরা অর্থনৈতিকভাবে আমরা স্বাধীন হয়ে গেলাম। এক্স্যাক্টলি সেই কাজটাই সৌদি আরব এবং কাতার করছে। দ্যাট ইজ ওয়াই কাতার যে প্লেনটা দিছে ওই প্লেনটা এখন আমেরিকান প্রেসিডেন্টের অফিসিয়াল প্লেন। এখন আপনি বলতে পারেন ভাই এটা তো বেসিক্যালি ঘুষ দিল, এটা জিও পলিটিক্যালি তারা একটা লেভারেজ নিল এবং সেই লেভারেজটা মুসলমানদের পক্ষে কাজ করতেছে। এখানে আপনি প্র্যাগম্যাটিক হিসেবে যদি আপনি প্র্যাগম্যাটিক্স হিসেবে যদি দেখেন, আইডিয়ালিস্ট যদি না দেখেন, সৌদি আরব এবং আরবরা বুঝতে পারছে আমাকে কোথায় কোন জায়গায় পয়সা ঢেলে আমাকে আমার স্বার্থ থেকে উদ্ধার করতে হবে এবং তারা এক্স্যাক্টলি তাই করতেছে। তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে এবং পার্টিকুলারলি জেরার্ড কুশনারের অ্যাফিনিটি পার্টনারে যে $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট করছে তার মাধ্যমে সে কি করছে, সে সরাসরি একটা ইনফ্লুয়েন্স এবং পার্টনারশিপ তৈরি করছে, যে পার্টনারশিপটা খোদ আমেরিকার প্রেসিডেন্ট এবং তার সাথে যারা ক্লোজ অ্যালাই তাদেরকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা তারা রাখছে। আমেরিকার রাজ পরিবারের সোজা কথা তারা ঢুকে গেছে, তাদের ইনফ্লুয়েন্স ঢুকে গেছে। দ্যাট ইজ ওয়াই আমেরিকা কখনোই সরাসরি ইরানকে ওই পরিমাণে আক্রমণ করতে চায় না, যে আক্রমণ করলে তার রিজনাল পার্টনারে আমেরিকার এগেনস্টে বেঁকে বসে, কারণ আমেরিকার ওই ইনভেস্টমেন্টটা দরকার। এখানে বলে রাখা ভালো, আমেরিকা ইউএস প্রেসিডেন্ট যে প্রথম ট্রিপে গেছিল সৌদি আরবেতে, সেটা ক্ষেত্রে ছিল একটা ইনভেস্টমেন্ট কমিটমেন্ট, যে এই এই জিনিসগুলো যদি আমরা একসাথে করতে পারি তাহলে আমরা ধাপে ধাপে এই ইনভেস্টমেন্টটা করব। এমন না যে ইনভেস্টমেন্ট করে ফেলছে, এটা হচ্ছে কি ইনভেস্টমেন্টের একটা কমিটমেন্ট। এই কমিটমেন্ট রাখার জন্য তোমাকে আমার সাথে আমার রিজনাল প্ল্যানের সাথে অ্যালাইন হইতে হবে এবং দ্যাট ইজ হাউ আমরা দেখি যে যখন বাশার আল আসাদ চলে গেল আমেরিকা এখানে ইন্টারভেনশন করলো না এবং সৌদি আরব এবং তুর্কিয়া সুন্দরভাবে সিরিয়ার কন্ট্রোলটা নিয়ে নিল। এই জন্য আমরা দেখি যে ইরানের সাথে যুদ্ধে সৌদি আরব কমফোর্টেবলি যুদ্ধে জড়াচ্ছে না এবং আমেরিকা তাকে বাধ্য করতে পারতেছে না। এই জন্য আমরা কমফোর্টেবলি আমরা কি দেখতেছি যে সৌদি আরব যখন ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে দাঁড়াইতেছে তখন এটাতে ইরান আর আক্রমণ করতেছে না। মিনিং সৌদি আরব ইজ ইন আ ভেরি স্ট্রং জিওপলিটিক্যাল পজিশন যখন এটা রিজনাল পাওয়ারের ক্ষেত্রে আসে। অ্যাট দ্য সেম টাইম আমরা সবচেয়ে রিসেন্ট আমরা যদি দেখি যে বাব আল মানদিবের কন্ট্রোল সৌদি আরব পুরোপুরি নেওয়ার চেষ্টা করতেছে হুতিদের কাছ থেকে। কেন এটা সিগনিফিকেন্ট? ইটস বিকজ বাব আল মানদিব হচ্ছে, এটা হলো গিয়ে আপনার হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী যেমন পুরো পৃথিবীর ইকোনমির জন্য খুবই সিগনিফিকেন্ট, বাব আল মানদিবও কিন্তু হরমুজের মতো সিগনিফিকেন্ট না হইলেও তার কাছাকাছি সিগনিফিকেন্ট কিন্তু বাব আল মানদিব। এবং এই বাব আল মানদিব এবং হরমুজ প্রণালী এই দুটো যদি বন্ধ করে দেওয়া হয় পৃথিবীর 30 to 40% সাপ্লাই চেইন বন্ধ করে দেওয়া সম্ভব। এই পুরো ক্ষমতাটার দুই পাশে কে আছে? একদিকে সৌদি আরব, একদিকে ইরান, এদিকে ইয়েমেন, এদিকে সুদান, সবগুলোই কিন্তু মুসলিম মেজরিটি কান্ট্রি এবং এদের অ্যালায়েন্স কে ভয় পায়? পুরো পৃথিবীর ওয়েস্ট ভয় পায়। সো সৌদি আরব স্ট্র্যাটেজিক্যালি কি করতেছে? ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে, ফাইন। ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক এখন আগের থেকে অনেক ভালো, মানে আমি বলতেছি ইয়েমেন কেন্দ্রিক যুদ্ধ তাদের নাই। ইভেন সৌদি আরব যখন হুতিদেরকে সরানোর চেষ্টা করতেছে ইয়েমেন কিন্তু ফোর্স পাঠাচ্ছে না, যেটা তারা 2018 থেকে 2021 হয়েছিল। সো সৌদি আরব পুরোপুরি হুতিদের বিরুদ্ধে দাঁড়াইছে এবং এই হুতিদের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে সৌদি আরব বাব আল মানদিবের নিয়ন্ত্রণটা নেওয়ার চেষ্টা করতেছে এবং এটার ক্ষেত্রে তারা 14টা মুসলিম মেজরিটি কান্ট্রির যে মেরিটাইম অ্যালায়েন্স তৈরি করছে সেই অ্যালায়েন্স ইন্ডিকেট করে যে মুসলিম মেজরিটি কান্ট্রিরা একমত এই রিজনাল সুপ্রিমেসির ক্ষেত্রে সৌদি আরব এবং তুর্কি অনেক বেশি ভরসা করার মতো, হুতিরা ভরসা করার মতো না। আপনি যদি ইয়েমেনের সাধারণ একজন মানুষকে জিজ্ঞেস করেন তারা হুতিদেরকে কখনোই পছন্দ করে না। হুতিদের ইতিহাস বিচ্ছয় করার ইতিহাস এবং একটা রক্তাক্ত ইতিহাস। আমরা হুতিদেরকে পছন্দ করি কারণ তারা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াইছে, কিন্তু তারা যত না আসলে প্যালেস্টাইনের পক্ষের দল, তারা আসলে ইরানের এমন একটা প্রক্সি যেই প্রক্সি ইয়েমেনের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে। এবং সৌদি আরবের লাস্ট যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সৌদি আরব যখন ইউএস বেসগুলো সরে যাচ্ছে, যেটা আমি আগের ভিডিওতে বলছি যে ইউএস বেসগুলো মিডল ইস্ট থেকে সরে যাক, এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা একটা স্ট্র্যাটেজিক ডিসিশন বাই অল দ্য ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স। ইউএসএ দেখতেছে যে এই ইউএস বেসগুলো তার জন্য এখন যত না অ্যাসেট তার থেকে বেশি লায়াবিলিটি। সৌদি আরব সহ আরব কান্ট্রিগুলো এখন মিলিটারিলি স্বাধীন হওয়ার চেষ্টা করতেছে। এই কারণে আমরা দেখতেছি যে ইরান ইউএস বেসে আক্রমণ করে এবং আমেরিকা এবং ইসরায়েল হুতি হিজবুল্লাহদেরকে আক্রমণ করে, কারণ বোথ ইউএস বেস এবং ইরানি প্রক্সি এবং ইসরায়েলি ডমিনেন্স তিনটাই হাওয়া হয়ে যাবে বা হাওয়া হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে এই ইরান এবং আমেরিকার কনফ্লিক্টে। এবং এটা একটা সংঘবদ্ধ পরিকল্পনা যে আমরা এই তিনটা থেকে বেরোতে চাই।
বাকি এখন আমেরিকা এবং ইরানের কনফ্লিক্ট হচ্ছে পুরোটাই একটা দামাদামি বা নেগোসিয়েশন। এই জন্যই আপনি যুদ্ধে বারবার দেখবেন তারা 3 পা আগায় 2 পা পিছায়, 2 পা আগায় 1 পা পিছায়, বিকজ ইটস অল অ্যাবাউট নেগোসিয়েশন। আর এই নেগোসিয়েশনটা যেদিকেই যাক, আমরা অলরেডি সৌদি আরবের একটা হিস্টোরিক কাহিনী দেখছি, সেটা হচ্ছে ইউএস বেসগুলো সরে যাওয়ার পরে তারা পাকিস্তান থেকে মিলিটারি সাপোর্ট নিচ্ছে, তারা টার্কি থেকে প্রচুর পরিমাণে মিলিটারি অ্যাসিস্ট্যান্স নিচ্ছে। তারা কিন্তু আবার খালি ইউএস এর উপরে ডিপেন্ডেন্ট না, এখনো তারা ইউএসএ থেকে অনেক কিছু কিনতেছে। দ্যাটস ট্রু, তারা ইউএসএ থেকে অনেক অস্ত্র এখনো কিনতেছে, বাট তারা আগে যেমন শুধুমাত্র ইউএস ডিপেন্ডেন্ট ছিল সবকিছুর জন্য, সেটা তারা এখন আর নাই। এবং ইউএস এর সাথে তাদের অলরেডি যেই নিউক্লিয়ার ডিল নিয়ে কথা চলতেছে, এবং সেখানে অলরেডি আমেরিকা যে পরিমাণ পজিটিভ, এটা ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে সৌদি আরবিয়া এখন আমেরিকার সাথে ইসরায়েলের থেকে অনেক বেশি একটা পাওয়ারফুল সম্পর্ক তৈরি করে ফেলছে। ইরানের সাথে যে লাস্ট আমেরিকার ডিলটা হইলো, যেটা দুই পক্ষ সাইন করলো, পরে আবার সরে আসলো, ওইখানে ক্লিয়ারলি একটা পয়েন্ট ছিল, যেটা আমি মনে করি পয়েন্টটা স্টে করবে। সেটা হচ্ছে কি, আমেরিকার রিজনাল পাওয়াররা ইরানে $300 বিলিয়ন ইনভেস্ট করবে। মিনিং এখানে রিজনাল পাওয়ার বলতে ডেফিনেটলি সৌদি আরব, কুয়েত, ওমান, কাতার এবং ইউএই কে বোঝানো হয়েছে। এই যে সম্পর্ক, এই যে অ্যালায়েন্স, এরা যখন ইরানে $300 বিলিয়ন ইনভেস্ট করবে, যে ইরান একটা যুদ্ধ বিধ্বস্ত এবং ইকোনমিক্যালি স্ট্রাগলিং কান্ট্রি, তার মানে হচ্ছে ইরানের সাথে এই আরব দেশগুলোর সম্পর্ক আরো ঘনীভূত হবে। 3 নম্বর আমরা আলাপ করি ইরানকে নিয়ে। দেখেন, ইরান স্বাধীন হওয়ার পথে। এখন প্রশ্ন আসলো, ইরান কি পরাধীন ছিল? ইরান অর্থনৈতিকভাবে অবশ্যই পরাধীন ছিল। আপনি যদি খেয়াল করেন, আমেরিকার স্যাংশনে এই দেশটা আছে 45 বছর ধরে। এই দেশটার ইনফ্লেশনের কোনো বাপ মা নাই, এবং এই দেশটার সাধারণ মানুষ চাকরি করতে স্ট্রাগল করতেছে, তারা তাদের পাসপোর্ট নিয়ে স্ট্রাগল করতেছে, এবং এই দেশের জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেশি। এই দেশটা আর সারা জীবন প্রক্সি ওয়ারে থাকতে চায় না। এবং ইরানের সাধারণ মানুষ গত 20 বছরে অনেকবার ইন্ডিকেট করছে যে ইরানের যে কারেন্ট সরকার, সেই সরকারের অনেকগুলা দুর্নীতি, অনেকগুলা ফরেন পলিসি সাধারণ মানুষের পক্ষে কোনো কিছু কাজ করে নাই। সো ইরান এবং আমেরিকার যুদ্ধ 1 সপ্তাহে হোক অথবা 6 মাসে হোক অবশ্যই পুরোপুরি শেষ হবে। এবং যখন শেষ হবে, তখন ইরান একদিকে যেমন ইকোনমিক্যালি মুক্তি পাবে, আরেকদিকে আননেসেসারি প্রক্সি ওয়ার দিয়ে সারা রিজনকে টালমাটাল করে রাখা বন্ধ হবে। ইরানের যে সাপোর্ট সিরিয়াতে ছিল, পার্টিকুলারলি বাশার আল আসাদের ক্ষেত্রে, সেটা ইন্ডিকেট করে যে ইরান যত না বেশি প্যালেস্টাইনে মুক্তির ব্যাপারে ফোকাসড, তার থেকে ইরানের বেশি ফোকাস হচ্ছে এই রিজনকে ডমিনেট করার ব্যাপারে। ইরান সবসময় এই রিজনকে ডমিনেট করতে চাইছে। কিন্তু এখন যে নতুন যে সরকার আসতেছে, তারা অনেক বেশি তুর্কি এবং সৌদি আরবের সাথে অ্যালায়েন্স করে কাজ করার ব্যাপারে বেশি আগ্রহী। দ্যাট ইজ ওয়াই আমরা দেখি না যে ইরান হুতিদেরকে সাপোর্ট করার জন্য সৌদি আরবের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, যখন সৌদি আরব সরাসরি মিলিটারি পাঠাইতেছে হুতিদেরকে আক্রমণ করার জন্য। এই কারণে আমরা দেখি না যে ইরান সরাসরি তুর্কিয়ার বিরুদ্ধে কোনো অবস্থান নিছে, অথবা তুর্কি ইরানের বিরুদ্ধে কোনো অবস্থান নিছে, অথবা কাতার ইরানের বিরুদ্ধে অবস্থান নিছে। বরং ইরান ইজ ভেরি কেয়ারফুল তাদের ন্যারেটিভে, যে আমরা আরব বিশ্বের সাথে সম্পর্কটাকে আগের মতো আর খারাপ করে রাখতে চাই না। ইরান এটাতে আস্তে আস্তে একসেপ্ট করে নিছে যে আমার হিজবুল্লাহ, আমার হুতি, আমার ইয়েমেনে হচ্ছে হুতি, আমার এখানে হচ্ছে গিয়ে হিজবুল্লাহ, এবং আমার যা হামাস, এই প্রক্সি গ্রুপগুলা একরকম নিষ্ক্রিয় হয়ে যাবে, কারণ হামাস অলরেডি প্যালেস্টাইনের সরকারের কাছে সারেন্ডার করছে, উইচ ইজ ভেরি পজিটিভ। এটা ইম্পর্টেন্ট যে আমাদের বোঝা যে হামাস এবং হুতি এবং হিজবুল্লাহ আসলে কখনো প্যালেস্টাইনকে মুক্তি করতে পারতো না, বরং তারা একটা কনফ্লিক্ট তৈরি করে রাখতে পারতো, যেটার কারণে ইসরায়েল আরো সম্প্রসারণ নিতে যেতে পারে। সত্যিকার অর্থে প্যালেস্টাইনকে স্বাধীন করার জন্য যে মুসলিমদের ইকোনমিক এবং মিলিটারি অ্যালায়েন্স দরকার, সেই অ্যালায়েন্সটাই হচ্ছে যেটা লিড দিতেছে তুর্কি এবং সৌদি আরবিয়া। এবং ইভেনচুয়ালি আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে কি, প্যালেস্টাইন স্বাধীন হবে, এটাতে পুরা রিজিওনাল অ্যালায়েন্স একসাথে এখানে কাজ করবে। এবং এখানে ইরান এই জন্যই সিগনিফিকেন্ট যে ইরানের এই যুদ্ধটা যখন শেষ হবে, তখন ইরান ইকোনমিক্যালি মুক্তি পাবে, ইকোনমিক স্যাংশন থেকে মুক্তি পাবে। সৌদি আরব এবং টোটাল মিডল ইস্ট থেকে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট ইরানে ঢুকবে, এবং ইরান রিজিওনাল প্ল্যানে ইন্টিগ্রেটেড হবে, যেটা ইরানের সাধারণ মানুষের জন্য অনেক বেশি ভালো। ইরান আর এই লম্বা সময় ধরে যে ইকোনমিক স্যাংশন আছে, সেই স্যাংশনে তারা থাকবে না। তাদের মিলিটারি মাইট ইরানের অবশ্যই থাকবে, ইরানের মিলিটারি স্ট্রং থাকবে, কিন্তু আইআরজিসি এবং তার প্রক্সিরা থাকবে না, এবং এটা ইরানের সাধারণ মানুষ এবং বৃহত্তর মুসলমানদের স্বার্থে সেটা ভালো। 4 নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে পাকিস্তান।
ইন্ডিয়ার সাথে অপারেশন সিন্দুর পরবর্তী পাকিস্তান যা কিছু করছে তাতে পাকিস্তানের যে ওভারঅল মিলিটারি প্রোফাইল, সেই প্রোফাইল সিগনিফিকেন্টলি রাইজ করছে। আমি এখানে পার্টিকুলারলি রেকমেন্ড করব ফোর্স ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটাতে ইন্ডিয়ান মিলিটারি অ্যানালিস্ট, যিনি ওভারঅল ইন্ডিয়া, পাকিস্তান এবং মিডল ইস্টের সম্পর্ক নিয়ে চমৎকার বক্তব্য দেয়, ভেরি স্কলারলি পার্সন। ওনার বক্তব্যগুলো আপনি শুনবেন পার্টিকুলারলি পাকিস্তান এবং ইন্ডিয়াকে নিয়ে। সেইটা আপনি যদি শুনেন তখন আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন উনি খুব ডিটেইলসে অনেকগুলো পয়েন্টকে উনি নিয়ে আসছে, যেটা ইন্ডিকেট করে যে পাকিস্তান যে মিলিটারি প্রোফাইল এবং সারা পৃথিবীতে পাকিস্তানের যে প্রোফাইল, পার্টিকুলারলি ফিল্ড মার্শাল আসিম মুনিরকে কেন্দ্র করে, সেটা অস্বাভাবিক পরিমাণ রাইজ করছে। পাকিস্তান অনেক বছর এত সিগনিফিকেন্ট একটা পাওয়ার হাউস ছিল না, যে পাওয়ার হাউসে তারা অলরেডি হয়ে গেছে। এবং এন্টায়ার ইরান কনফ্লিক্টের মধ্যে পাকিস্তান সবচেয়ে বড় নেগোসিয়েশনটা করতেছে। একদিকে পাকিস্তান চায়নার সাথে সম্পর্ক এত ভালো যে ইন্ডিয়া এই ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারতেছে না, পাকিস্তানকে ম্যানেজ করতে পারতেছে না। আরেকদিকে পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক এত ভালো, এটা ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে। পাকিস্তান ইরানের সাথে সম্পর্ক তো আমরা দেখতেই পাইতেছি যে ইরান বারবার পাকিস্তানকে ট্রাস্ট করতেছে। সো পাকিস্তান হ্যাজ বিকাম আ ট্রাস্টেড নেগোসিয়েটর। অ্যাট দ্য সেম টাইম তাদের মিলিটারি সৌদি আরব ট্রাস্ট করতেছে। ইভেন সৌদি আরব একটা ডিলে 5 লক্ষ পাকিস্তানিকে সাপোর্ট করছে। সো সৌদি আরবের ভিতরেও পাকিস্তানিদের প্রোফাইল অনেক বেশি পরিমাণে রাইজ করছে, যেখানে সৌদি মিলিটারির সাথে পাকিস্তান মিলিটারি একদম একসাথে এক দেশে কাজ করতেছে। পাকিস্তানের সাথে তুর্কিয়ার সম্পর্ক অসম্ভব ভালো। সেই জায়গাটা থেকে পাকিস্তান এবং তুর্কিয়া আর বিকামিং দ্য টু মিলিটারি সার্ভিস প্রোভাইডার টু দ্য এন্টায়ার রিজন। সো পাকিস্তান কিন্তু আর আগের মতো শুধু একটা ইকোনমিক্যালি ফেইলিয়ার একটা কান্ট্রি, একটা ফেইল স্টেট যার ইকোনমি কাজ করে না, সেই জায়গায় নাই। পাকিস্তান ওই জায়গায় চলে আসছে যেখানে তারা যে পরিমাণ মিলিটারি সাপ্লাই দিচ্ছে এবং যে পরিমাণ আর্মস সাপ্লাই দিচ্ছে সারা রিজনে, সেটা সেল করে তারা ইকোনমিক্যালি আস্তে আস্তে আরো সিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে। 5, 6, 7 আমরা আলাপ করব হচ্ছে ইজিপ্ট, সিরিয়া এবং ইয়েমেনকে নিয়ে। বাট এটা বলার আগে, এই 3টা দেশের বলার আগে আমার একটা কনসেপ্ট বোঝানো খুব দরকার। সেটা হচ্ছে ভেসেল স্টেট। ভেসেল স্টেট মানে কি এটা বুঝতে হবে এই 3টা দেশ নিয়ে কথা বলার আগে। ভেসেল স্টেট মানে হইল আপনার নামে স্বাধীন, বাট আসলে আপনি পুরোপুরি স্বাধীন না। আপনার অর্থনীতি, আপনার মিলিটারি, আপনার ফরেন পলিসি আসলে নির্ভর করে আরো বড় কোনো দেশের উপরে বা আরো পাওয়ারফুল কোনো দেশের উপরে। এটা সবচেয়ে সিম্পল উদাহরণ হচ্ছে ধরেন ভুটান, আমাদের কাছের ভুটান, ছোট্ট ভাই ভুটান। ভুটান আসলে স্বাধীন না। ভুটান একটা ভেসেল স্টেট। কার ভেসেল স্টেট? ইন্ডিয়ার ভেসেল স্টেট। ইন্ডিয়া যা চায় ভুটানকে তা করতে হবে। এরকম সারা পৃথিবীতে সবসময়ই অনেক ভেসেল স্টেট ছিল। আবার অনেক ভেসেল স্টেটকে নিয়ে ডিবেট আছে, যেমন নিউজিল্যান্ডকে একটা ভেসেল স্টেট, এটা নিয়ে ডিবেট আছে। কিন্তু কিছু কিছু ভেসেল স্টেট নিয়ে কোনো ডিবেট নাই। এবং আমরা এখন দেখব যে ইজিপ্ট, সিরিয়া এবং ইয়েমেন, এই 3টা দেশই আসলে ভেসেল স্টেট হয়ে গেছে বা হওয়ার পথে। আমরা প্রথমে আলাপ করব যে এই ইজিপ্টকে নিয়ে। ইজিপ্ট একটা ভেসেল স্টেট মানে হইল ইজিপ্ট একটা সময় হিস্টোরিক্যালি একটা বিশাল পাওয়ারফুল দেশ ছিল, ঠিক। বাট তারপরে অনেক বছরের দুর্নীতি, অনেক বছরের করাপশন, অনেক বছরের তাদের দেশের ভিতরের অন্তর্কোন্দলের কারণে এটা এত দুর্বল হয়ে গেছে। কিন্তু এটা জিওপলিটিক্যালি এত ইম্পর্টেন্ট যে পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ দেশ ইজিপ্টকে নিয়ন্ত্রণ করতে চাইছে। ইজিপ্টের একটা বড় রকম পরিবর্তন হয়েছে, যেটা আপনারা নিউজ পেপারে দেখবেন না। সেই পরিবর্তনটা হইলো, আমরা সবাই জানি একসময় মুবারক একজন স্বৈরশাসক ছিল। সেই মুবারকের কারণে সময় অনেক পরিমাণে অত্যাচার হয়েছে এবং মুবারক ইসরায়েলকে একরকম পরোক্ষ সমর্থন দিয়ে গেছে। মুখে মুখে এক কথা বলছে, পরোক্ষ সমর্থন দিয়ে গেছে। আপনাকে দেখতে হবে মুবারকের মেইন সাপোর্ট কে ছিল। মুবারকের সময় ইজিপ্ট ভেসেল স্টেট হয়ে গেছে। ওকে মেইন পয়সাটা কারা দিত? মেইনলি পয়সাটা দিত ইউকে, ইউএসএ এবং ইসরায়েল। এবং তারা যেহেতু ওইখান থেকে সে পয়সা পাইতো, তার কোনো যাওয়ার জায়গা নাই। তারপরে যখন মুবারকের পতন হইল, মুরসি আসলো। মুরসি যদিও প্রো প্যালেস্টাইন ছিল, কিন্তু মুরসি খুব বেশি দক্ষ এবং যোগ্য শাসক ছিল না। মানে সে মানুষ ভালো ছিল, কিন্তু সে আসলে যোগ্যতার দিক থেকে তার কমতি ছিল। সেই জায়গাটা থেকে তার পতন হইল। যখন মুরসির পতন হইল, তখন জেনারেল সিসি আসলো। জেনারেল সিসি আসারও প্রথম অনেক বছর সেও বেসিক্যালি মুবারকের মতোই ইসরায়েলের ভেসেল স্টেট বিষয়টাকে সে মেনে নিছে। এবং সে আসলে কার নিয়ন্ত্রণে ছিল? সে আসলে ইউকে এবং ইউএস এর নিয়ন্ত্রণ এবং ফান্ডিং এর উপরে ছিল। এখন আপনাকে মাথায় রাখতে হবে 2022 পরবর্তী পৃথিবীতে ইউএসএ কিন্তু আস্তে আস্তে মিডল ইস্ট থেকে গুটায় নেওয়া শুরু করছে। এবং ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধ হচ্ছে গিয়ে ফাইনাল কনক্লুশন, যেখানে
আমেরিকার ফোকাস মিডল ইস্ট থেকে পুরোপুরি সরে যাবে এবং সেটা অনেক বেশি ইউরোপের দিকে যাবে। কেন ইউরোপের দিকে যাবে সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব। কিন্তু মিডল ইস্ট থেকে আমেরিকা কমফোর্টেবলি সরে যাচ্ছে, শুধুমাত্র তাদের ইকোনমিক পার্টনারশিপ এবং ব্যবসা থাকবে। সেই জায়গাটা থেকে ইজিপ্ট একটা ভেসেল স্টেটই রয়ে গেল। ইজিপ্টের নতুন বাবা দেশকে, ভেসেল স্টেটের একটা বাবা দেশ থাকে, তো ভেসেল স্টেটের এখন বাবা দেশ, ইজিপ্টের এখন বাবা দেশ হচ্ছে গিয়া তুর্কিয়া এবং সৌদি আরেবিয়া। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ইজিপ্ট কিন্তু এখনো ভেসেল স্টেটই আছে, কিন্তু আগে তাদেরকে ইউএসএ টাকাটা দিত চলার জন্য, এখন তাদেরকে টাকাটা দেয় সৌদি আরেবিয়া এবং তুর্কিয়া। এখন ভেসেল স্টেটের সবসময় ফরেন পলিসি এবং ডোমেস্টিক পলিসি পরিবর্তিত হয় তার বাবা দেশকে দিয়ে। তার বাবা দেশের যে ফরেন পলিসি এবং বাবা দেশের যে রিজিওনাল প্ল্যান, ওই প্ল্যান অনুযায়ী ইজিপ্টের প্ল্যান, সিরিয়ার প্ল্যান এবং ইয়েমেনের প্ল্যান আবর্তিত হয় এবং হবে, কারণ তারা ভেসেল স্টেট। এখন আসেন ইজিপ্ট কি করতেছে। ইজিপ্ট গত 2 বছরে আপনি বারবার দেখবেন যে ইজিপ্ট মিলিটারি স্ট্রেংথ বাড়াচ্ছে, যেটা তারা এর আগের মোবারকের সময় তাদের মিলিটারি স্ট্রেংথ বাড়ানোর এত আগ্রহ ছিল না। ইজিপ্ট কন্টিনিউয়াসলি গত 2 বছর ধরে মিলিটারি স্ট্রেংথ বাড়াচ্ছে এবং প্রত্যেকটা মুহূর্তে দেখা যাচ্ছে যে এটা নিয়ে ইসরায়েলের মেজাজ খারাপ। ইসরায়েল বলতেছে কেন এটা করতেছে, এটা আমাদের জন্য রিজিওনাল স্টেবিলিটির জন্য খারাপ, ইত্যাদি ইত্যাদি। তার মানে হইলো ইসরায়েল বুঝতে পারতেছে যে ইজিপ্ট আসলে এখন আর ইউএস এর নিয়ন্ত্রণে নাই। সৌদি আরব, তুর্কি এবং ইউএস এর মধ্যে ডিল হয়ে গেছে যে ইজিপ্ট এবং সিরিয়া এবং ইয়েমেন এগুলাকে আমরা কন্ট্রোল করবো, তোমরা কন্ট্রোল করবা না, এগুলো আমরা দেখবো। এবং এর সবচেয়ে বড় প্রমাণ হইলো ইজিপ্টের অক্টাগন প্রজেক্ট। অক্টাগন প্রজেক্ট হচ্ছে পুরা মিডল ইস্টের গত 25 বছর ইতিহাসে ওয়ান অফ দ্য লার্জেস্ট এবং অ্যাম্বিশাস মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স প্ল্যান। এই প্ল্যান নিয়ে প্যান্ট ভিজায় ফেলছে ইসরায়েল, মাথা খারাপ হয়ে গেছে। ইসরায়েল অন্তত 7 বার নেতানিয়াহু এবং বেন গাভির সহ যারা ডান উগ্রপন্থী, যারা মূলত গণহত্যার জন্য দায়ী, তারা প্রচন্ড পরিমাণে ইউএস থেকে প্রেশার দিচ্ছে যেন ইজিপ্টের এই অক্টাগন প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ইজিপ্ট কোনো পাত্তাই নাই, আমেরিকার এনে কোনো কথাই বলে নাই। আমেরিকা জাস্ট বলছে হ্যাঁ আমরা দেখতেছি, কেয়ারফুলি অবজার্ভ করতেছি। কিন্তু এই অক্টাগন প্রজেক্টের ফান্ডিং কারা করছে এবং এটাতে সবচেয়ে বেশি সাপোর্ট দিছে কে? সবচেয়ে বেশি সাপোর্ট দিছে তুর্কিয়া, সবচেয়ে বেশি খুশি হয়েছে সিরিয়া, এবং এটার পক্ষে আছে ইয়েমেন। ইয়েমেন টাকা দিচ্ছে না, ইয়েমেন বলছে, ইয়েমেন সিরিয়া বলতে হ্যাঁ আমরা আছি, এটা ভালো হবে। তুর্কি এবং সৌদি আরবিয়া অ্যাক্টিভলি এটাকে সমর্থন দিছে এবং ফাইন্যান্সের প্রতিশ্রুতি দিছে এবং কোঅপারেশনের প্রতিশ্রুতি দিছে। সবচেয়ে বেশি এটাতে প্যান ভিজাই ফেলছে কে? ইসরায়েল। এখন আপনি বোঝেন তাইলে ইজিপ্ট আসলে কোন দিকে যাচ্ছে, এটা আপনাকে ইন্ডিকেশনটা বুঝতে হবে। ইজিপ্ট ইজ অ্যালাইনিং উইথ দ্য প্ল্যান অফ তুর্কি অ্যান্ড সৌদি আরেবিয়া, উইচ মিনস তারা সবাই কমিটেড যে তারা ইসরায়েলের যে আগ্রাসন সেটা বন্ধ করতে চায় এবং প্যালেস্টাইনকে স্বাধীন করতে চায়। দ্যাট ইজ ওয়াই ইজিপ্টের এই অক্টাগন প্রজেক্টটা এত সিগনিফিকেন্ট। এখন কেউ বলতে পারে তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে ইজিপ্টে কোনো করাপশন নাই? না না, আমি অবশ্যই বলছি ইজিপ্টে করাপশন আছে এবং ইকোনমিক স্ট্রাগল আছে। আইডিয়ালি তো কেউ ভেসেল স্টেট থাকতে চায় না, কিন্তু আমি এইটা বলতেছি ইজিপ্টের সাপোর্ট আমেরিকার থেকে পাওয়া এটা মুসলমানদের জন্য অনেক বেশি খারাপ, এবং ইজিপ্টের সাপোর্ট তুর্কি এবং সৌদি আরবের থেকে পাওয়াটা মুসলমানদের জন্য অনেক বেটার। এটা আমি বলতেছি কোনটার থেকে বেটার, আমি বলতেছি না কোনটা আইডিয়াল। পৃথিবীতে আইডিয়াল চিন্তা করে লাভ হবে না। আপনি আইডিয়াল হন, আমি আইডিয়াল হই, কিন্তু জিওপলিটিক্স দেখতে হবে প্র্যাকটিক্যাল কোনটা বেটার সেই জায়গা থেকে। এবং ইজিপ্টের বেশিরভাগ সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন, তারা কিন্তু জেনারেল সিসিকে অপছন্দ করে না। আল আজহারের যতজনের সাথে আমার কথা হয়েছে তারাও এটা মনে করে যে রিসেন্ট টাইমসে ইজিপ্টের গভর্নমেন্ট অনেক বেশি প্রো প্যালেস্টিনিয়ান মুভমেন্টগুলোকে স্বাগত জানাচ্ছে। আগের মতো তারা সবকিছুকে তারা বন্ধ করে অ্যারেস্ট করার চেষ্টা করতেছে না, উইচ অ্যাগেইন ইন্ডিকেটস যে ইজিপ্টে আস্তে আস্তে জিওপলিটিক্যালি তুর্কি এবং সৌদি আরবের মতো ফ্রি প্যালেস্টাইন মুভমেন্টের দিকে সমর্থন জানাচ্ছে। 6 নম্বরে আমরা আসি সিরিয়ার দিকে। সিরিয়া, আমি যেটা প্রথমেই বললাম যে এখন একটা ভেসেল স্টেট, এবং এই ভেসেল স্টেটকে পুরোপুরি কন্ট্রোল করতেছে তুর্কি এবং সৌদি আরব। এবারে কোনো ডাউট করার কোনো কারণ নাই। এবং সিরিয়ার যে বর্তমান গভর্নমেন্ট সে খুব এফেক্টিভলি সিরিয়ার সমস্ত মানুষকে এক জায়গায় নিয়ে আসছে। এবং এটা সিরিয়ার মানুষের, স্পেশালি যখন তারা বাশার আল আসাদের নিয়ন্ত্রণে ছিল, তারা টর্চার, তারা নিপীড়ন, তারা দুনিয়ার অবিচারের মধ্যে ছিল, তাদের কোনো জীবনের নিরাপত্তা ছিল না। সিরিয়া যখন স্বাধীন হওয়ার পথে, ঠিক তখনই কিন্তু আমরা দেখতেছি যে ইসরায়েল এখন আর সিরিয়াকে বিশ্বাস করতো না। বাশার আল আসাদ মুখে অনেক কথা বলতো ইসরায়েলের বিরুদ্ধে, বাট আসলে বাশার আল আসাদ সত্যিকার অর্থে জোর জুলুম করে তার নিজের সরকার টিকে রাখার চেষ্টা করছে এবং পরোক্ষভাবে ইসরায়েলের শাসনকে সে মেনে নিছে।
কিন্তু সিরিয়ার বর্তমান শাসক কমিটেড যে সে প্যালেস্টাইনকে মুক্ত করতে চায় এবং সে চায় যে এখানে একটা রিজিওনাল স্টেবিলিটি হোক, এবং সেই জায়গাটাতেই কিন্তু সিরিয়া আগায় যাচ্ছে। সিরিয়াকে যত বেশি তুর্কি এবং সৌদি আরবিয়া মেনটেন করবে, তত বেশি সিরিয়া একদিকে স্বাধীনতার পথে চলে যাবে, আরেকদিকে তারা বিনিয়োগ পাবে এবং মিলিটারি অ্যাসিস্ট্যান্স পাবে, এবং ইসরায়েল কানবে, কানতেই থাকবে, কানতেই হবে। তাহলে আপনি খেয়াল করেন ইসরায়েলের অবস্থাটা কি। ইসরায়েলের ইউএসএ তার হাত ছেড়ে দিচ্ছে। বিভিন্ন পডকাস্টে গিয়ে ওপেনলি মার্কো রুবিও সহ সবাই বলতেছে যে ইসরায়েল আমাদেরকে যুদ্ধে ঠেলতে চায়, আমরা যুদ্ধ বন্ধ করতে চাই। তার মানে তারা ইসরায়েলকে শুধুমাত্র তখনই সাপোর্ট করতেছে যখন ইসরায়েল যুদ্ধ বন্ধ করে নিতে যাচ্ছে, এবং প্যালেস্টাইনের পক্ষে তারা সহজ হইতেছে। তারা প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার জন্য ইসরায়েলকে বাধ্য করতেছে ইউএসএ। অন দ্য আদার হ্যান্ড তুর্কিয়া, ইজিপ্ট, সৌদি আরবিয়া, সিরিয়া যখন সবাই একমত যে তারা সবাই প্যালেস্টাইনকে সাপোর্ট করবে, তখন আস্তে আস্তে তারা নেতানিয়াহু এবং বেন গাভিরের গলা চেপে ধরতেছে। এবং সম্ভাবনা খুবই বেশি যে এই বছরের ইসরায়েলের ইলেকশনে নেতানিয়াহুর পতন হবে, এবং নতুন যে সরকার আসবে সেই সরকার মুখে বলবে যে তারা প্যালেস্টাইনের রাষ্ট্র চায় না, কিন্তু তারা পলিসিতে এমন কাজ করবে যেটাতে প্যালেস্টাইন স্বাধীনতার পথে আগায় যাবে। মিনিং দে উইল কাম টু আ নেগোসিয়েশন, বিকজ দে উইল বি ফোর্সড টু কাম টু আ নেগোসিয়েশন। তাদেরকে নেগোসিয়েশন করতেই হবে। লাস্ট যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইয়েমেন। ইয়েমেন ছোট কিন্তু খুবই সিগনিফিক্যান্ট দেশ, অবশ্যই মুসলিম প্রধান দেশ, পার্টিকুলারলি বিকজ এই বাবল মালদ্বীপের নিয়ন্ত্রণটা মূলত ইয়েমেনের হাতে। ইয়েমেন যেই সৌদি আরবের ভেসেল স্টেট যাওয়ার পথে আছে। ইয়েমেন হিস্টোরিক্যালি অনেকটাই সৌদি আরব অথবা ইরানের ভেসেল স্টেটই ছিল, কিন্তু এখন সৌদি আরব পুরাপুরি ইয়েমেনকে ভেসেল স্টেট বানানোর জন্য হুতিদেরকে রিমুভ করতেছে। যখনই তারা হুতিদেরকে রিমুভ করে ফেলতে পারবে, বিকজ হুতিদের যদি ইরান সাপোর্ট না করে, হুতিদেরকে হয় নিশ্চিহ্ন হয়ে যেতে হবে, তাহলে তাদেরকে ইয়েমেন সরকারের কাছে সারেন্ডার করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে হুতিরা কিভাবে এই মিলিটারি পাওয়ারে আসলো। তারা কিন্তু আসলে তাদের দেশে কু করে, তাদের দেশের প্রচুর পরিমাণে হত্যা করে, মানুষ মেরে, প্রতারণা করে তারা কিন্তু আসলে হুতিরা কিন্তু ক্ষমতাটা নিছে। এবং হুতিদের থেকে যখন সাধারণ ইয়েমেনিরা মুক্ত পাবে, এটা অনেকটা বাশার আল আসাদের সিরিয়া থেকে চলে যাওয়ার পরে সিরিয়ানদের জন্য যে আনন্দের বিষয় ছিল, হুতিদের নিশ্চিহ্ন হয়ে যাওয়া অথবা নিষ্ক্রিয় হয়ে যাওয়া সাধারণ ইয়েমেনিদের জন্য কিন্তু সেই রকমই একটা খুশির একটা বিষয়। ইয়েমেন যখন সৌদি আরবের ফরেন পলিসি, মিলিটারি অ্যাসিস্ট্যান্সের সাথে অ্যালাইন্ড হবে, তখন এই বাবাল মালদ্বীপের টোটাল নিয়ন্ত্রণটা চলে আসবে সৌদি আরব এবং ইয়েমেনের হাতে। অন দ্য আদার হ্যান্ড সৌদি আরব, তুর্কি এবং ইরানের মধ্যে সম্পর্ক যখন ভালো থাকবে, তখন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে আবার মুসলিমদের হাতে। এবং তখন অনেকে বলে, ও মুসলমানদের তো নিউক্লিয়ার পাওয়ার নাই, এইটা নাই, সেটা নাই। ভাইয়া, আমরা ইরান এবং আমেরিকার যুদ্ধে কি দেখলাম? আমেরিকার 5,500-র বেশি নিউক্লিয়ার ওয়ারহেড আছে, কি লাভ? ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করে দিছে, খেলা শেষ। আমেরিকার কিছু করতে পারতেছে না, নেগোসিয়েশন করতে বাধ্য হচ্ছে। সো এই যে আল্লাহর দেওয়া প্রণালীগুলা যেটা আল্লাহ মুসলমানদেরকে দিচ্ছেন, সেগুলোর নিয়ন্ত্রণ এমন একটা পাওয়ার যেটা বহু নিউক্লিয়ার ওয়ারহেড দিয়েও কোনো কাজ হবে না। কারণ নিউক্লিয়ার ওয়ারহেড আছে, আপনি তো মারতে পারতেছেন না, কিন্তু এগুলো হচ্ছে একটা ইকোনমিক ওয়ারহেড। এগুলো এক একটা ইকোনমিক পাওয়ার হাউস, যেগুলোর সুইচ যেই দেশের কাছে থাকে সে বন্ধ করে দিয়ে অনেক নেগোসিয়েশন পাওয়ার সে আসলে লাভ করতে পারে। সো সেই জায়গাটা থেকে মুসলমানরা, তারা নিউক্লিয়ার ওয়ারহেড মুসলমানরা নাই পাইলো, যদিও নিউক্লিয়ার ওয়ারহেড নাই পাইলো, যদিও পাকিস্তানের কাছে আছে, ও পাকিস্তান নিউক্লিয়ার আমব্রেলার আন্ডারে তুর্কি এবং সৌদি আরবিয়া অলরেডি আছে। বাট আমি যদি সেটা বাদও দেই, জাস্ট বিকজ মুসলমানরা যদি বাবাল মালদ্বীপ এবং হরমুজ প্রণালী যদি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে মুসলমানদের সাথে যে কেউ নেগোশিয়েট করার আগে 3বার ভাববে, অথবা যুদ্ধ করতে আসার আগে 3বার ভাবতে বাধ্য হবে। সো ওভারঅল এই 7টা দেশের যে আলোচনা, সেই আলোচনাতে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে কি, মিডল ইস্টের যে টোটাল যেই রিজিওনাল যেই ডমিনেন্স, সেই ডমিনেন্স আস্তে আস্তে মুসলমানদের দিকে যাচ্ছে। এই ব্যাপারে ডিবেট করার কোনো কারণ নাই, এবং এইটা মুসলমানদের জন্য অনেক বেশি পজিটিভ। লাস্ট একটা প্রশ্নের উত্তর দিতে চাই, যেটা খুবই কমন একটা প্রশ্ন। সেটা হইলো, কেউ একজন বলতে পারে, আচ্ছা ভাইয়া, আমি তো হজ উমরায় গেলাম, আমার কাছে তো মনে হইলো আরবরা ইসলাম ছেড়ে দিচ্ছে। আমার কাছে তো মনে হইলো যে আমি তো টার্কিতে ঘুরতে গেছি, টার্কিতে ঘুরতে গিয়ে আমি দেখছি যে অনেকে তো মদ খায়। আমি তো ওদেরকে তো দেখে তো আমার কাছে মনে হইলো না যে এরা আসলে খুব ধর্মের ব্যাপারে খুব সচেতন। আমার কাছে তো মনে হলো এদের অনেকে ইসলাম ছেড়ে দিচ্ছে। ওকে, ফেয়ার এনাফ। অনেক মানুষ আমাকে এই প্রশ্নটা করে যে, ভাইয়া আপনি মুসলমানদের ব্যাপারে এত পজিটিভ, মুসলমানদের এত ভালো কিছু হইতেছে, তো ভাইয়া আমি তো হজ উমরা করতে গেছি, আমি তো দেখছি আরবরা অনেক
হারাম কাজের দিকে অনেকে ঝুঁকে পড়তেছে। আমি টার্কিতে ঘুরতে গেছিলাম, দেখি ওইখানে মদ খায়, ওইখানে নাইট ক্লাব আছে। আমি তো পৃথিবীর অনেক দেশে অনেক দুর্নীতি আছে, মুসলমানদের মধ্যে অনেক প্রবলেম আছে। তো আপনি ইসলামের জাগরণটা আপনি কোথায় দেখেন? আমাদের দেশে, বাংলাদেশে তো কত রকম দুর্নীতি হয়, ইত্যাদি ইত্যাদি। আমাদের একটা ভুল ধারণা আছে। সেই ভুল ধারণাটা হইল যে ইসলামের জাগরণ মানে হইল সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব সমস্যার সমাধান যাবে। এবং মুসলমানদের 1400 বছর ইতিহাস ছিল একেবারে সাদা একটা কালো ইতিহাস। ইসলাম ছিল মানে আর কোনো ময়লা ছিল না সমাজে। আমি আপনাকে প্রশ্ন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে চলে যাওয়ার মাত্র 100 বছরের মধ্যে কি ওনার 2 নাতিকে শহীদ করে দেওয়া হয় নাই? মুসলমানরা করে নাই? আচ্ছা, আমাদের যে 4 মাযহাবের যে বড় ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হানবাল, কে জেল খাটে নাই? অথবা কার সাথে শাসকের সম্পর্ক খারাপ ছিল না, বা কাকে নির্যাতনের শিকার হইতে হয় নাই? আচ্ছা, আপনি যদি ইবনে খালদুনের বই পড়েন, আপনি যদি ইবনে বতুতার লেখাগুলো পড়েন, আপনি দেখবেন মুসলিমদের কঠোর সমালোচনা ওই সময় ওনারা করছেন। কঠোর সমালোচনা, মুসলিম শাসকদের সমালোচনা, মুসলিম শাসকদের প্রবলেম তারা বারবার করছে। এবং এটা কি ইন্ডিকেট করে? খিলাফার যে গত 1200 বছরের ইতিহাস, সেই ইতিহাসে অনেক অত্যাচার হয়েছে, অনেক নির্যাতন হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে। কিন্তু আমরা যদি শুধুমাত্র মুঘল ইতিহাসের দিকেও তাকাই, আমাদের এই ভারতবর্ষের 200 বছরের, সেই ইতিহাসে কোনো পরিষ্কার স্পষ্ট ইতিহাস ছিল না। সেখানেও প্রচুর দুর্নীতি ছিল, সেখানেও মানুষজন অনেকে অনাহারে ছিল, অনেক রকম দুর্নীতি ছিল। এটা সত্য কথা। কিন্তু এখানে কিন্তুটা বুঝতে হবে। তার মানে কি যে মুঘলদের 200 বছরের ইতিহাস আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির 200 বছরের কলোনাইজেশনের ইতিহাস এক? মোটেও না। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 200 বছরের ইতিহাসে এই ভারতবর্ষ থেকে সব সম্পদ নিয়ে গেছে, যতটা পারছে প্রায় সব নিয়ে গেছে, ম্যাক্সিমাম নিয়ে গেছে। শাশি তাহুরের মতে, ইন্ডিয়ার প্রমিনেন্ট থিঙ্কার মতে, $45 ট্রিলিয়ন ওয়ার্থ অফ অ্যাসেট গ্রেট ইন্ডিয়া থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে গেছে। এবং ওনার এস্টিমেশনে এই কাজটা মুঘলরা করে নাই, যদিও উনি একজন হিন্দু থিঙ্কার। অর্থাৎ অবশ্যই মুসলিম ইতিহাস কোনো সাদা পরিষ্কার দুর্নীতিমুক্ত ইতিহাস না, কিন্তু সেই ইতিহাস ব্রিটিশ অথবা আমেরিকানদের কলোনাইজেশনের যে ইতিহাস তার থেকে 1000 গুণে ভালো। মুসলমানদের সময়ও দুর্নীতি হয়েছে, মুসলমানদের সময়ও অনেক জায়গায় ইসলাম বিরোধী কাজ হয়েছে, কিন্তু আমাদেরকে কম্পেয়ার করতে হবে ব্রিটিশ আমেরিকানদের কলোনাইজেশন এবং পোস্ট কলোনাইজেশনের ইতিহাসের সাথে মুসলিমদের ইতিহাস। এবং তখন আমরা দেখব যে মুসলমানদের ইতিহাস, মুসলমানদের প্রভাব মুসলিম রিজনে এই কলোনাইজারদের ইতিহাসের থেকে অনেক অনেক গুণ ভালো। এবং দ্যাট ইজ দ্য পয়েন্ট। অনেক বোকা মুসলমান আছে, তারা মনে করে কি যে কালকে যদি খিলাফা প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে পরশুদিন মুসলিমদের কান্ট্রিগুলোতে আর কোনো প্রবলেম থাকবে না। কিন্তু তারা এটা বোঝে না যে সম্ভাবনা খুব বেশি যে কালকে যদি হঠাৎ করে খিলাফা প্রতিষ্ঠিত হয়, পরশুদিন খলিফার দুষ্ট ভিডিও ভাইরাল হবে। কারণ এইটাই হইলো এই রিজনের বাস্তবতা। আপনি কালকে খিলাফা দিয়ে পরশুদিন মুসলমানদের সব সমস্যার সমাধান করে ফেলবেন, এটা মনে করার কোনো কারণ নাই। আবার খিলাফা না হইলে মুসলমানদের কোনো সমস্যার সমাধান হবে না, এটা চিন্তা করাটাও বোকামি। রাদার মুসলিমদের ঐক্য একটা ধারাবাহিক প্রক্রিয়া, যেটা একদিনে হবে না। মুসলিমদের পরিশুদ্ধিও একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা একদিনে হবে না। এই ধারাবাহিক প্রক্রিয়ায় ব্যক্তি পারিবারিক জীবনে যেমন আমাদের কিছু কর্ম আছে, আবার সামষ্টিকভাবে আমাদেরকে দেখতে হবে যে যখন মুসলমানরা একসাথে হইতেছে সেটা আমাদের জন্য পজিটিভ। আমরা গত 1300 বছরের মুসলমান শাসনকে দুর্নীতিমুক্ত মনে করি না, কিন্তু আমরা 1300 বছরের মুসলিম শাসনকে তার পরবর্তী অথবা তার পূর্ববর্তী শাসন ব্যবস্থার থেকে হাজার গুণে ভালো মনে করি। এবং মুসলিম শাসন ব্যবস্থাকে আমরা আমাদের সমাজ সভ্যতা এবং সবচেয়ে বড় কথা ইসলামের জন্য অনেক বেশি উপযোগী মনে করি, কোনো সন্দেহ নাই। রিসেন্ট বাংলাদেশের আর্মি চিফ ওয়াকার স্যার ইসলামিক সেন্টার ওপেন করছেন দেশের অনেকগুলা প্রান্তে এবং হেড অফিস জলশিরিতে। এবং এটা নিয়ে অনেকেই বলছে যে হঠাৎ করে বাংলাদেশের আর্মি চিফ ওয়াকার স্যার এই কাজটা করলো। আমি তাদেরকে বললাম যে গত 10 বছরে বাংলাদেশে একটা স্পিরিচুয়াল আপরাইজ হয়েছে, ইসলামের ব্যাপারে একটা ভালোবাসা মানুষের সৃষ্টি হয়েছে, এটা একদিনে হয় নাই। বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি, বাংলাদেশ এয়ারফোর্স সবখানে দাড়ি বাড়ছে, হিজাব বাড়ছে, মসজিদে মুসল্লি বাড়ছে, ইসলাম বাড়ছে। তার মানে এটা না যে সব পারফেক্ট হয়ে গেছে, বাট ইসলাম বাড়ছে, এটা হচ্ছে বাস্তবতা। আপনি খেয়াল করে দেখেন, আর আমরা যখন ছোট ছিলাম আপনার স্কুল ফ্রেন্ডদের নাম দেখেন। স্কুল ফ্রেন্ডের নাম ছিল সাদিয়া, স্কুল ফ্রেন্ডদের নাম ছিল সুমন, হাসান, যেগুলো ভালো নাম, নামে কোনো সমস্যা নেই। কিন্তু তাদের ছেলে মেয়েদের নাম দেখেন, তাদের ছেলে মেয়েদের নাম হচ্ছে ইউসুফ, রাইয়ান, মারিয়াম। তার মানে কি নামগুলোর ইন্সপিরেশন কোত্থেকে আসছে? কোরআন হাদিস থেকে আসছে। তার মানে
শুধু দাড়ি টুপি হিজাব বাড়ে নাই, মানুষের মধ্যে জেনুইন ইসলামের ব্যাপারে আগ্রহ এবং ভালোবাসা বাড়ছে। তার মানে কি বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে গেছে? না, বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে গেছে এটা কেউ বলতেছে না। মানে এটা বলতেছে যে বাংলাদেশের মানুষের মধ্যে বিশাল পরিমাণে একটা ইসলামের প্রতি ভালোবাসা বাড়ছে, যে ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি। এবং ইসলামের ব্যাপারে ভালোবাসা বাড়ছে বলে সারা পৃথিবীতে হজ ওমরা এত বেশি মানুষ যাচ্ছে। কিন্তু ইসলামের ব্যাপারে ভালোবাসা বাড়লেই যে সমস্ত মুসলমানরা প্রত্যেকটা জায়গায় পারফেক্ট হয়ে যাবে, এইরকম ইউটোপিয়ান চিন্তা করা আমাদের কাজ না, বরং আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে পরিশুদ্ধ করা এবং এই পুরা বিশাল মুসলিমদের উত্থানে নিজের জায়গাটাকে পরিষ্কার করা, নিজেকে আদর্শিক জায়গা থেকে ঠিক করা। এবং যখন পৃথিবীকে আমরা দেখব, তখন পৃথিবীকে আমরা দেখব প্র্যাকটিক্যালি মুসলমানদের উত্থানের জন্য কোনটা ভালো সেই জায়গা থেকে।